আমার সাথে রয়েছেন একজন অতিথি। আমি চলে যাচ্ছি অতিথির কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যে কথাগুলো বলছিলাম যে আজকে যমুনা টিভিতে একটি অনুসন্ধানী রিপোর্টে জানা গেছে যে বাংলাদেশে প্রায় ৮০,০০০ ভারতীয় বাংলাদেশে পুলিশে কাজ করেছে। এই যে একটি সংবাদ, এটা কতটুকু আশঙ্কা তৈরি করে, কতটুকু আসলে অশনি সংকেত আমাদের জন্য? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে ইসলাম চ্যানেল বাংলার দর্শক শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন। আপনি জেনে থাকবেন যে বহু বছর আগ থেকেই বাংলাদেশে যারা সরকার সমর্থক না, সেই পক্ষ থেকে বিভিন্নবার দাবি তোলা হয়েছিল যে বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষ যারা প্রতিবেশী ইন্ডিয়ার নাগরিক, তারা জি বৈধ অথবা অবৈধ উভয় পন্থায় বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাইভেট সেক্টরে সিইও অথবা প্রধান নির্বাহী এরকম গুরুত্বপূর্ণ পর্যায়ে ওনারা কাজ করে থাকেন, চাকরি করে থাকেন। এবং নর্মাল যে কাজ করার যে নিয়ম সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট, বৈধ অনুমতি সরকারের পক্ষ থেকে, সেরকম বৈধ অনুমতি তাদের নেই, এরকম একটা দাবি তোলা হয়েছিল। কিন্তু অসংখ্যবার এই দাবি উঠার পরেও সরকারের পক্ষ থেকে বিগত সময় আমরা কোনো উদ্যোগ দেখিনি যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি। একই সাথে আমরা যদি ইন্ডিয়ার যে স্ট্যাটিস্টিক্স সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে তাদের যে ফরেন ইনকাম সেখানে তৃতীয় অথবা চতুর্থ এরকম টপ থ্রিতে বাংলাদেশের নাম আছে, যেখান থেকে তারা ফরেন রেমিটেন্স তারা আর্ন করে। তার মানে হচ্ছে যে অবশ্যই বাংলাদেশে তো সাধারণ যে শ্রমিক শ্রেণীর মানুষ তারা তো অবশ্যই ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করে না, বরঞ্চ উচ্চ পর্যায়ে বেশি স্যালারিতে, হাই স্যালারিতে যে সকল মানুষ তারা কাজ করত। এবং আজকে আপনি যে রিপোর্ট দিলেন, আগের যে অভিযোগ এবং আজকের রিপোর্ট, এই জি দুটার ভিতরে একটা সত্যতা পাওয়া যায়। জি স্পেসিফিক্যালি যদি আমরা আজকের রিপোর্টে আসি, জি যা- আজকের আমি রিপোর্টে আমি যেটি তাহলে আমরা বলছিলাম দেখব। যে টোটাল বাংলাদেশে কিন্তু প্রায়, যেটি অনুমান করা হয়েছে, ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে, যেটা হচ্ছে 2.6, আমি আমাদের এই দর্শকদেরকে সুবিধার জন্য বলছি, 2.6 মিলিয়ন পিপলস। আমরা বিলেতে কিন্তু আমাদের সংখ্যা কিন্তু মাত্র ৬০০-৭০০,০০০, বড় জোর 1 মিলিয়ন পিপল আমরা বিলেতে বসবাস করি। গত ১০০ বছরের ইতিহাসে আমাদের আজকের অর্জন হচ্ছে এখানে ৭০০-৮০০,০০০ মানুষ। শুধু বাংলাদেশে 2.6 মিলিয়ন পিপল বাংলাদেশে কাজ করছে। সো এই যে বিষয়টি আপনি যেটি বলছিলেন, আমি আরেকটি তথ্য দিচ্ছি আপনাকে ছোট্ট করে আপনার সুবিধার জন্য। প্রায় ১১ লক্ষ কোটি টাকা, আমি আমাদের দর্শকদেরকে বোঝার জন্য আমি বলছি, ১১ লক্ষ কোটি টাকা, তার মানে হচ্ছে যেটি বিলিয়নের যদি আমরা হিসাব করি, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে এই লুটেরা সরকার বা লুটেরা সরকারের যারা তাদেরকে সহযোগিতা করেছেন, তারা প্রায় 93 বিলিয়ন, $93 বিলিয়ন তারা কিন্তু লুট করে নিয়ে গেছেন। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন আমাদের। জি, আমি আপনার পূর্বের যে প্রসঙ্গ সেখানে যদি একটু ফিরে আসি, আমরা দেখব যে বিরোধী পক্ষ থেকে একাধিকবার, ইভেন এই যে সংঘর্ষ শুরু হলো তখন থেকেই একাধিকবার এই কনসার্ন রেইজ করা হয়েছে যে যেইভাবে সাধারণ জনতা, বিশেষ করে ছাত্রদের উপরে গুলি করা হচ্ছে, বাংলাদেশের কোনো নাগরিক যারা বাংলাদেশে এটা জন্মগ্রহণ পারে না। করেছে এমন কোনো মানুষের পক্ষে এইভাবে সরাসরি গুলি করা মোটেও সম্ভব না। এটা অবিশ্বাস্য একটা বিষয়। এবং সুশীল সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহল থেকে একাধিকবার এই বিষয়ে কনসার্ন করা হয়েছে যে সাধারণ কোনো পুলিশ বা মানুষের পক্ষে এইভাবে ছাত্র জনতার পক্ষে বুকের দিকে তীর নিক্ষেপ করে এভাবে গুলি করা সম্ভব না। এবং আপনি যে রিপোর্টটা চমৎকারভাবে উপস্থাপন করলেন যে এত সংখ্যক বিদেশি পুলিশ যদি আমাদের দেশের ভিতরে কাজ করে থাকে, নিজ নামে হোক বেনামে হোক, এবং বিভিন্ন ভিডিও ফুটেজে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ভাষায় তারা কথা বলেছে, এবং কোনো ধরনের দয়া মায়া, পুলিশের যে রুলস আছে ছত্রভঙ্গ করার জন্য প্রথমে উপরের দিকে গুলি করতে পারে, প্রথমে ভয় দেখাতে পারে, ইভেন যদি একান্ত প্রয়োজন হয় তাহলে হাঁটুর নিচে গুলি করতে পারে যাতে মানুষজন ভয় পায়, সরাসরি কোনো অ্যাটাক না করে। এই ধরনের কোনো পদক্ষেপ না করেই সরাসরি প্রথমে মানুষের বুকে যে গুলি করা হয়েছে, এবং অসংখ্য মানুষ, অফিসিয়ালি একটা নম্বর আমরা জানি কিন্তু আনঅফিসিয়ালি এখনো যেগুলো রেকর্ডেড না, আনরেকর্ডেড, সেখানে অসংখ্য মানুষ মারা গিয়েছে। এবং আপনার এই রিপোর্টের থেকে আমরা এটা ধরে নিতে পারি যে বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের যারা পুলিশ, তাদের পাশাপাশি হয়তো ইন্ডিয়ান যে পুলিশ যারা ছিল তারা নির্দয়ভাবে আমাদের দেশের ছাত্র জনতার উপরে নির্দয়ভাবে গুলি ছুড়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে। দ্বিতীয় যে প্রসঙ্গ আপনি উল্লেখ করলেন অত্যন্ত শঙ্কাজনক একটা, যে আমরা জানি যে আমাদের দেশের বড় সংখ্যক একটা মানুষ তারা বিদেশে থাকে, প্রবাসে থাকে,
অত্যন্ত কষ্ট করে তারা প্রতি মাসে রেমিটেন্স পাঠায়, এটা আমাদের দেশের অর্থনীতির একটা অন্যতম প্রধান স্তম্ভ। একই সাথে আমাদের দেশে যে রেডিমেড গার্মেন্টস আছে, ওইটাও আরেকটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আমাদের সোর্স। তারপরেও যারা গার্মেন্টস এ কাজ করে থাকেন, বিশেষত মহিলা এবং এক শ্রেণীর মানুষ আমরা, এবং আমরা জানি যে তারা অত্যন্ত লং আওয়ার তারা সেখানে কাজ করে থাকেন এবং প্রতি মাসের শেষে একটা একটা মোটামুটি অ্যামাউন্ট তারা পেয়ে থাকেন এবং এর মাধ্যমে তারা তাদের সংসার নির্বাহ করে থাকেন। এত কষ্টের পরে যেভাবে এত কষ্ট করে মানুষজন তাদের ইনকাম দেশের অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করে থাকে, সেই টাকা যখন বিদেশে পাচার হয়ে যায় কোনো ধরনের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে, এবং একাধিকবার এটা সরকারের পক্ষ থেকে অ্যাড্রেস করা হয়েছে যে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এবং প্রতিবারই আমরা লক্ষ্য করেছি অত্যন্ত আশঙ্কাজনকভাবে যে সরকারের পক্ষ থেকে উচ্চ মহল থেকে ইভেন বিভিন্ন মন্ত্রী, ইভেন বরঞ্চ আমরা যদি উল্লেখ করি যে আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব, ওনাকে যখন বলা হয়েছিল যে এরকম টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে, উনি একদম মিডিয়ার সামনে ওপেনলি বলেছিলেন যে 400 কোটি টাকা এটা কোনো ব্যাপারই না, আমাদের বাংলাদেশে 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা উনি বলেছিলেন যে এটা কোনো তেমন কোনো একটা অর্থই না, এটা কোনো ম্যাটার করে না। তো সরকারের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে যখন এসব গুরুত্বপূর্ণ তদন্ত দুর্নীতির বিষয়কে তোয়াক্কা করা না হয়, গুরুত্বের সাথে অ্যাড্রেস করা না হয়, তখন যারা দুর্নীতিবাজ আছেন তারা ওনারা আশকারা পেয়ে যান, ওনারা আরো সাহস পেয়ে যান। এবং সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে ভেরি রিসেন্টলি যখন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী উনি নিজে উল্লেখ করেন যে আমার প্রাক্তন যে পিয়ন ছিল সে 400 কোটি টাকার মালিক এবং সে হেলিকপ্টার ছাড়া চলে না। যখন রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে এমন কোনো একটা বার্তা আসে, তখন যারা এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি স্বীকার করলেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, এবং 400 কোটি টাকার এত দুর্নীতি করার পরও তার অপরাধের জন্য তাকে চাকরিচ্যুত মাত্র করা হয়েছে। জি, তো এবং একই সাথে আজকে একটা রিপোর্ট আমরা দেখলাম যে সাবেক ক্ষমতাসীন দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা আমির হোসেন আমু সাহেব, ওনার বাসায় 5 কোটি টাকা পাওয়া গিয়েছে, ইউরো পাওয়া গিয়েছে, ডলার পাওয়া গিয়েছে, পাউন্ড পাওয়া গিয়েছে। তাহলে আমরা দেখলাম যে বিগত সে ক্ষমতাসীন যে রেজিম ছিল সেখানে একদম টপ থেকে বটম, একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তর, প্রত্যেকটা জায়গায় এই দুর্নীতির একটা মহা সয়লাব বয়ে গিয়েছিল। এবং একই সাথে দুর্নীতি যদি সেটা দেশের ভিতরে থাকে টাকা, তাহলে কোনো না কোনো ভাবে এটা দেশের অর্থনীতিতে একটা ভূমিকা রেখে থাকে। মানে হ্যাঁ, সেটাই বাইরে চলে যায়, যে ব্ল্যাক মানিও কিন্তু অনেক সময় দেশের ইকোনমিতে ভূমিকা রাখতে পারে এবং রাখেও। তো সুতরাং এই টাকাটি যখন বাইরে চলে যায় অবশ্যই সেখানে আর কোনো সুযোগ থাকে না এই টাকা দেশের কোনো অর্থনীতির কাজে লাগে। আমি একটু অন্য বিষয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে এই মুহূর্তের একটি সংবাদ, সেটা হচ্ছে অজ্ঞাত স্থান থেকে আইজিপির অর্থাৎ পুলিশের যিনি প্রধান তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। এই যে আইজিপির মতো একটি পোস্টে থেকে একজন লোক পালিয়ে গিয়ে ভিডিও বার্তা প্রেরণ করছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, আসলে পুলিশের নৈতিকতা কোথায় গিয়েছে, কোথায় গিয়ে ঠেকেছে? খুব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখন উল্লেখ করলেন। আমরা জানি যে পুলিশ একটি সরকারি বাহিনী, সরকার প্রধান দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা পুলিশের বিষয়টা দেখভাল করে থাকে। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে ক্ষমতাসীন সরকার যে নির্দেশই পুলিশকে দিয়ে থাকে তারা প্রধানত সেটা ইমপ্লিমেন্ট করে থাকে, এক্সিকিউশন করে থাকে, কোনো ধরনের নিয়ম কানুন অথবা নৈতিকতার তোয়াক্কা না করেই। বিশেষ করে বিগত 16 বছর যাবৎ একটি সরকার বা একটি দলের সরকার ক্ষমতায় থাকার কারণে এখানে বেশ কয়েকটি কাজ হয়েছে। একটি হয়েছে যে এই সরকার, আমরা জানি যে বিগত 3টি নির্বাচন সুষ্ঠু ভোট সেখানে হয়নি, মূলত আইন শৃঙ্খলার যে বাহিনী তাদের উপর নির্ভর করেই মূলত বিগত রেজিম তারা ক্ষমতায় টিকেছিল। তো যেহেতু তারা বিনা ভোটের নির্বাচনে জনগণের যে সমর্থন সেটাকে পাশ কাটিয়ে এক ধরনের ক্ষমতার মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা যেহেতু ক্ষমতায় টিকেছিল, অপরদিকে তারা তাদেরকে কিছুটা সুবিধা দিয়েছে এইভাবে যে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী তাদেরকে গ্রেফতার করা হতো, সেখানে একটা বিশাল সংখ্যক টাকা বাণিজ্য হতো, আটক বাণিজ্য যেটাকে বলা হয়। তাদেরকে আটক করা, রিমান্ডে নেওয়া অথবা না নেওয়া, রিমান্ডে নেয়ার পরে সেখানে নির্যাতন করা অথবা না করা, এরপরে জামিন হবে কি হবে না, হাইকোর্টে যাবে কি যাবে না, এই যে টোটাল একটা দীর্ঘ প্রক্রিয়া, প্রত্যেকটা প্রক্রিয়াতে একটা বড় সংখ্যক টাকার একটি লেনদেনের ব্যাপার ছিল। তো এই কারণে একদিক দিয়ে সরকার তাদেরকে কিছুটা সুবিধা দিয়েছে যে তোমরা এই বাণিজ্য, আটক বাণিজ্য করো, এখান থেকে কিছু টাকা তোমরা উপার্জন করো।
অপরদিকে তোমরা আমাদেরকে সুবিধা দিবা, আমি যে অনৈতিকভাবে অবৈধভাবে সরকারি টিকে আছি, তোমাদের সাপোর্ট আমাদের দরকার। সুতরাং চেকস অ্যান্ড ব্যালেন্স 50-50 এইভাবে দুইটা পক্ষই তাদেরকে ব্যবহার করেছে, যার ফলে আমরা এখন দেখতে পেলাম যে আইজিপি একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সর্বোচ্চ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যিনি নিয়োজিত পুলিশের প্রধান, উনি কেন এখানে অজ্ঞাত স্থান থেকে কেন ভিডিও বার্তা ওনাকে দিতে হবে? তার মানে হচ্ছে উনি ওনার নৈতিকতার যে জায়গা, আইনের যে জায়গা, সেখান থেকে সরে গিয়েছিলেন এবং অবৈধ কর্মকাণ্ড, আইন বিরোধী কর্মকাণ্ড উনি সম্পাদন করেছেন। যে আমি একটু অন্যভাবে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে অনেক সাবেক বিশেষ করে মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়ছেন পালাতে গিয়ে। তো এই যে একটি বিষয়, সেটি হচ্ছে যে তাদের নেত্রী তারা তার মানে যে নেতৃত্বের অধীনে তারা 15 বছর রাজনীতি করেছে, 15 বছর নামে আওয়ামী লীগের ইতিহাস তো অনেক অনেক পুরনো ইতিহাস, প্রায় 70-73 বছরের ইতিহাস। এই 70-73 বছরেও বিশেষ করে আমি যদি বাংলাদেশের আমলটা ধরি, বাংলাদেশের আমলে কিন্তু আপনি দেখুন অনেক হত্যাকাণ্ড হয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, রাজনৈতিকভাবে হত্যার শিকার হয়েছেন শেখ মুজিবুর রহমান, রাজনৈতিকভাবে হত্যার শিকার হয়েছেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পাশাপাশি কিন্তু দেখুন অনেক বড় বড় ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং বড় বড় আন্দোলন হয়েছে, এরশাদের পতন ঘটেছে, কিন্তু এরশাদ কিন্তু পালাননি দেশ থেকে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই প্রথম একজন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেলেন। তো এই যে আওয়ামী লীগের রাজনীতি, তার পালানো এবং আওয়ামী লীগের রাজনীতি, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা আমরা জাতি হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য, অ্যাজ এ সিটিজেন অফ এ কান্ট্রি, এটা আমাদের জন্য একটা লজ্জাস্কর বিষয়। সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে নিজ দলের ভিতরে গণতান্ত্রিক যে চর্চা, ডেমোক্রেটিক প্র্যাকটিস, সেটার অভাব ছিল। এই কারণে তিনি দলের ভিতরে একক ব্যক্তি হয়ে গিয়েছিলেন এবং তাকে চ্যালেঞ্জ করার মতো, তাকে কোশ্চেন করার মতো কোনো ব্যক্তি ছিল না। দলের ভিতরে যে আনডেমোক্রেটিক প্র্যাকটিস, সেটার রিফ্লেকশন সরকারের ভিতরে এসেছিল এবং একের পরে এক বিনা ভোটের নির্বাচনে উনি ক্ষমতায় ছিলেন এবং তাকে প্রশ্ন করার মতো কোনো অথরিটি বা কোনো দ্বিতীয় পার্সন দলের ভিতরেও ছিল না এবং সরকারেও ছিল না। এই কারণে তিনি একজন, যেটাকে আমরা বলি অটোক্রেটিক রুল, মানে এক ব্যক্তির শাসন, স্বৈর শাসনে তিনি পরিণত হয়েছিলেন ক্রমাগতভাবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই ব্যক্তির কথা যেটা আপনি বললেন, উনি অবশ্যই জানতেন যে আমার কোনো পাবলিক সাপোর্ট আমার নেই, জনসমর্থন আমার নেই, বরঞ্চ কিছু মিথ্যা তথ্য, মিথ্যা একটা আবহ তৈরি করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভর করেই মূলত তিনি এতদিন ক্ষমতায় ছিলেন। এবং যেহেতু এই ক্ষমতাসীন থাকা অবস্থায় অসংখ্য মানুষকে তিনি হত্যার আদেশ দিয়েছেন, অসংখ্য মানুষ গুম হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক থেকে, সকল দিক থেকে রাষ্ট্রটি একটি ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। সেখান থেকে তিনি বুঝতে পেরেছিলেন একদম শেষ মুহূর্তে যে আমি যদি দেশে অবস্থান করি তাহলে আইনের দৃষ্টিতে আমি অবশ্যই বিচারের সম্মুখীন হব। এই ভয়ে মূলত উনি দেশ থেকে পালিয়েছেন। তবে আমাদের 53 বছরের ইতিহাসে, যেটা আপনি মেনশন করলেন যে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1971, একজন রাষ্ট্রপ্রধান, তিনি সরকার প্রধান, তিনি আমাদেরকে ছেড়ে তার দলের কাউকে না জানিয়ে এইভাবে দেশ থেকে যে পলায়ন করলেন, এইটা আমাদের দেশ হিসাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়ে যাবে, একটা ব্যাড মানে আওয়ামী লীগের রাজনীতিতে ভবিষ্যতে একই সাথে দল হিসেবে আওয়ামী লীগ যারা অত্যন্ত বড়াই করতো, যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তাদের ইভেন আজকে আমরা রিপোর্টে দেখলাম যে তাদেরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ইভেন কি তৃণমূলের নেতৃবৃন্দ, তারা অত্যন্ত আশ্চর্য হয়েছেন। তারা ভারাক্রান্ত হৃদয়ে বলছেন যে আমাদেরকে উনি একটা বারের জন্য কোনো সিগন্যাল দেননি। আমরা হাজার হাজার নেতাকর্মী, ইভেন আগের দিন সন্ধ্যাবেলায়ও উনি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অর্ডার দিয়েছেন ছাত্রদের যে তুমুল জনমত, সেটাকে প্রতিহত করার। এইভাবে একদিকে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্দেশ দিলেন, অপরদিকে তিনি নিজে একা কাউকে না জানিয়ে তিনি এইভাবে দেশ ত্যাগ করলেন, আমাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে। এটা অবশ্যই দল হিসেবে আওয়ামী লীগের জন্য অবশ্যই ভবিষ্যতে দীর্ঘদিন তাদেরকে এটা পোহাতে হবে। এবং বিশেষজ্ঞ মহল বলছেন যে আর ভবিষ্যতে কবে দলটি বাংলাদেশে আবার তাদের রাজনীতি শুরু করতে পারবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন। এবং দল হিসেবে যে প্রেসিডেন্ট তৈরি হলো বাংলাদেশে, যে দেশের জনগণকে, ইভেন নিজ দলের নেতা কর্মীদেরকে এইভাবে রেখে গিয়ে কোনো ধরনের বার্তা না দিয়ে তিনি যে দেশ থেকে পলায়ন করলেন, এটা আমরা দেশ ত্যাগ বলবো না, বরঞ্চ পলায়ন করলেন। এটা দল হিসেবে অবশ্যই একটা নেগেটিভ, যারা বিগত সময়ে ক্ষমতাসীন অবস্থায় ছিল। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা যেহেতু সিটিজেন, আমাদের জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায়। এবং পৃথিবীর অন্য কোনো দেশে যেন এরকম কোনো ঘটনা না ঘটে,
বিশেষত বাংলাদেশের জন্য এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এই যে এই বিষয় থেকে। আরেকটা না, হচ্ছে কিন্তু আমি যদি পরবর্তী। একটু একটু অন্য আঙ্গিকে আপনাকে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে শেখ হাসিনার পলায়ন এবং পাশাপাশি হচ্ছে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি, অবশ্যই আমরা সবাই জানি যে আওয়ামী লীগের রাজনীতি ভেঙে পড়বে বা আওয়ামী লীগের রাজনীতির একটি বিশাল বড় ধরনের ধাক্কা লেগেছে আওয়ামী লীগের প্রাচীরে এবং ভেঙে চুরমার হয়ে গেছে। এখন প্রশ্নটি হচ্ছে যে এই আওয়ামী লীগের চুরমার হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া এবং ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য সেটা কতটুকু আসলে মানে এফেক্ট হবে, আপনার কি মনে হয়? জি, আমি যদি সংক্ষিপ্ত আকারে একটু ব্যাকগ্রাউন্ড বলি আর কি। জি দেখেন, এই ঘটনাটি বিগত সময় শুরু হলো 16 তারিখ থেকে, 16 জুলাই থেকে আজকে হচ্ছে 6 আগস্ট। এই যে মাত্র 20 দিন, এই বিশ জি দিনের যে কর্মকাণ্ডগুলো হয়েছে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে ক্ষমতাসীন যে সরকার বা ক্ষমতাসীন যে দল, তাদের পক্ষ থেকে যে উত্তর দেয়া হয়েছে, যেভাবে রেসপন্স করা হয়েছে, হুম। জনগণের প্রতি যেভাবে উত্তর দেয়া হয়েছে, প্রত্যেকটা উত্তরই ছিল ভুল, মিথ্যায় ভরপুর এবং জনগণকে অপমান করা। প্রত্যেকটা উত্তর দেয়া হয়েছে যেন মনে হচ্ছে তারাই হচ্ছে এই দেশের মালিক, আর আমরা যারা জনগণ আছি আমরা হচ্ছে প্রজা, এক ধরনের এইভাবে নেগেটিভলি বলা হয়েছে। এবং না না, বলা মিথ্যা। হয়েছে মানে কি, তিনি তো সেটা তো প্রকাশ্যে বলেছেন, এই দেশ আমার, আমার বাবা এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, এই দেশ আমার। তো জি তিনি তো তার নিজের মুখে এই কথা স্বীকারোক্তি দিয়েছেন, উনি জি। বলেছেন। যখন এরকম একটা স্বীকারোক্তি বা এরকম দাবি করা হয়, এর মানে হচ্ছে যে জনগণকে কোনো ধরনের আমি তোয়াক্কা করি না, আমি বা আমার পরিবারই হচ্ছে এই দেশের মালিক, আর বাদ বাকি তোমরা যারা আছো তোমাদেরকে আমি কোনোভাবেই ভ্রুক্ষেপ করি না, তোমাদেরকে আমি কনসিডার করি না। তো গণতান্ত্রিক যে প্র্যাকটিস, এইটা আমাদের দেশের দলের ভিতরেও থাকা দরকার। দলের ভিতরে যদি গণতান্ত্রিক প্র্যাকটিস থাকে, তাহলে এটা রিফ্লেকশন সরকারেও দেখা যায়। যেটা আমি বলছিলাম যে বিগত 16 বছর যাবৎ আমাদের দেশে গণতান্ত্রিক কোনো পরিবেশ ছিল না, না থাকার কারণে এই যে এক নায়কতান্ত্রিক যে চেহারা, যে মনোভাব, এইটার রিফ্লেকশনই সরকারে এসেছে। এবং দল হিসেবেও দলের ভিতরে তেমন ডেমোক্রেটিক প্র্যাকটিস নেই। আপনি যেটা বললেন যে ইন ফিউচারে কি হবে, ইন ফিউচারে অবশ্যই এই দলটি আবার বাংলাদেশের রাজনীতিতে যদি ফিরে আসতে চায়, তাদের অনেকগুলো বিষয় কনসিডার করতে হবে। কারণ তারা একই সাথে তিনটা প্রজন্মকে, বর্তমান যে প্রজন্ম, এর আগের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম, তিনটা প্রজন্মের কাছেই তারা যে সমর্থন সেখানে একদম হারিয়েছে। একদম হারিয়েছে। এবং যে ধরনের মন্তব্য করা হয়েছে, ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, তাদেরকেও গণহারে এই যে ট্যাগিং, যে পলিটিক্স, একটা কিছু হলেই তাদেরকে রাজাকার বলে দেওয়া। ট্যাগিং ছাড়াও আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই যে একটি গণহত্যা, আপনি যদি একটু একটু চিন্তা করেন যে হারে গত আপনার 16 জুলাই থেকে বিশেষ করে 20 জুলাই পর্যন্ত, মানে আপনার 144 ধারা জারির আগ পর্যন্ত এই যে গণহত্যা চালিয়েছে, সেটিও তো এই আমাদের উপমহাদেশে গত 400 বছরের ইতিহাসে সেটি নেই। মানে আমি যেটা বলছিলাম যে যে দুইটি বড় ধরনের মেসাকার হয়েছে, এর অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স বা নাম্বার আমরা হয়তো জানি না, পত্রিকার রিপোর্টে যেটা এসছে হয়তো 400 বা 500 সব মিলিয়ে আর কি। বাট আরো অনেক মানুষ আছে, পরিবার আছে যারা না, স্বজন আমি আপনাকে হারিয়েছে স্ট্যাটিস্টিকগুলো একটু আমি ধারণা দিই, আপনার কথা বলতে হয়তো সুবিধা হবে। যে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে অফিস, মানে এই পর্যন্ত যত পাওয়া গেছে 376 জনের তো শুধু নাম এবং লিস্ট পাওয়া গিয়েছে। এবং তাছাড়া এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী, সাধারণ মানুষ কিন্তু নিখোঁজ, এখন পর্যন্ত কিন্তু তাদের লাশ মিলছে। আরেকটি বিষয় হচ্ছে যে যেটি সংখ্যাটি আনুমানিকভাবে 1000 পেরোতে পারে। আরেকটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিশু হত্যা, যেটি হচ্ছে যে আপনি জানেন যে সেভ দ্য চিলড্রেন তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে কিন্তু তারা 36 শিশুর কথা বলা হয়েছে, যে 36 জন শিশু মারা গিয়েছে। শিশুর বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছিল আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে, তিনি জি ওপেন প্রেস কনফারেন্সে এই শিশু হত্যার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন যে পুলিশের পক্ষ থেকে একটা গুলিও সাধারণ মানুষের দিকে জি ছোড়া হয়নি। জি একইভাবে তথ্যমন্ত্রীও নানা মিথ্যাচার করেছেন, যে যখন তিনটা জেনারেশনের জনসমর্থন উনি হারান এবং এতগুলো মানুষের যখন হত্যা করা হয়,
এরপরে সেই দলের পক্ষ থেকে আবার আমাদের বাংলাদেশে আবার রাজনীতিতে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, এটা অত্যন্ত জটিল একটা বিষয়, অত্যন্ত কঠিন একটা বিষয়। জি এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি যে এর আগে প্রথমে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। জি তৎকালীন যে শাসন ব্যবস্থা ছিল, আমাদের বাংলাদেশের প্রথম নির্বাচন 1973 সালে, যেখানে তারা 293টি সিট পেয়েছিল, জি এবং সেই ইলেকশনটা কিভাবে হয়েছিল হয়তো আমাদের এই জেনারেশন সেই মেমোরিটা ভুলে গিয়েছিল। জি এই বিগত 16 তারিখ থেকে এখন পর্যন্ত যে কার্যক্রম বাংলাদেশে ঘটলো, এর মাধ্যমে আমরা 72 থেকে 75 যে শাসনামল, তার কিছুটা রিফ্লেকশন পেয়েছি। এবং বর্তমান প্রজন্ম এরা বুঝলো যে কি কি কারণে 1972 থেকে 75 সালের ঘটনা ঘটেছিল, কেমন শাসনামল ছিল, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত এই 2024 সালের জুলাই মাস অগাস্ট মাসে তারা দেখলো। এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে এমন স্বৈর শাসক যেন ভবিষ্যতে বাংলাদেশে আর না আসে, এবং এমন স্বৈর শাসকের দল দল হিসেবে আওয়ামী লীগ যেন ভবিষ্যতে কখনোই বাংলাদেশের রাজনীতিতে সুযোগ না পায়। এবং যেটা রিফ্লেকশন আমরা দেখেছি যে একাধিক সমন্বয়ক তারা একদম পাবলিকলি বলেছেন যে এই স্বৈর শাসকদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি যেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এইখানে তাদের অন্তর্ভুক্তি না থাকে। এখান থেকে বোঝা যায় যে তিনটা প্রজন্মের যে জনসমর্থন তারা সম্পূর্ণভাবে লুজ করেছে, হারিয়ে ফেলেছে, যার রিফ্লেকশন আমরা এখন দেখতে পাচ্ছি। প্রত্যেকটা এলাকা থেকে যারা এমপি, যারা মন্ত্রী, তারা একদম রাতের আধারে এলাকা থেকে চলে গিয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে জি তাদের কোনো পাবলিক সাপোর্ট নেই, এবং দুর্নীতির দায়ে তারা সম্পূর্ণ গ্রস্ত। তাদের সামগ্রিক ব্যবস্থাটাই হচ্ছে দুর্নীতিতে আবহ। এই কারণে তারা রাতের আধারে পলায়ন করেছে, এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রত্যাবর্তন আমি খুব নেগেটিভলি দেখতে পাচ্ছি। যে আমি আরেকটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে ভারতে বর্তমানে অবস্থান করছেন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এই মুহূর্তে ভারতে আছেন, এবং সেখানে কিন্তু ভারত সব ধরনের সহায়তা পাবেন শেখ হাসিনা বলেছেন নয়াদিল্লি। এই যে ভারতের বিষয়টি, ভারত যে এখন পর্যন্ত শেখ হাসিনাকে এক ধরনের সেফগার্ড দিয়ে রাখছে, এবং পাশাপাশি হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু আমাদের বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের উপরে এই গতকাল এবং আজকে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে, তাদের ঘর বাড়িতে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে এইগুলোর ভিতরে কোনো যোগসূত্র আপনি পাচ্ছেন কিনা? জি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি যে আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় এই যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, এটা একটা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করা জি হয়। যদি একটি বা দুইটি ঘটনা ঘটে থাকে, সেইটাকে বিশাল আকারে ফলাও করে। আপনার মনে থাকার কথা যে শাহরিয়ার কবির সাংবাদিক, তিনি 2002 সালে এরকম সিডি করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এরকম ডকুমেন্টারি করে উনি ইন্ডিয়ার যাওয়ার পথে উনি এয়ারপোর্টে আটক হন। এবং তখন সিডিগুলো পরীক্ষা করে দেখা হয় যে সেখানে ফ্যাব্রিকেট করে নানান বিষয়কে উত্তুক্তি করে ভিডিও করা হয়েছিল, যাতে করে এটা প্রমাণ করা যায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ না, প্রতিবেশী রাষ্ট্র থেকে যেন বাংলাদেশে ইন্টারভেন করা হয়। এইটাই হচ্ছে মূল মাস্টার প্ল্যান। ঠিক একইভাবে বর্তমানেও দেখলাম যে আমরা শেখ হাসিনা পলায়ন করার আগেই আমরা দেখলাম যে সজীব ওয়াজেদ জয়, সেখানে তিনি মাইনরিটি অ্যাটাক, বাংলাদেশ ইজ আন্ডার অ্যাটাক, ফান্ডামেন্টালিস্ট, এরকম শব্দগুলো কোট করে ট্যাগ করে উনি ওই যে আগের যে ব্লেইং গেম সেটাই উনি খেলার চেষ্টা করেছেন। কিন্তু এখানে আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটি হচ্ছে যে মানে ওনাদের কথা বাদ দেই, আমি একটু একটু অন্য পাশে রাখি, আরেক পাশে আমি নিয়ে আসি। একটি পরিবারও কেন নির্যাতিত হবে? এই প্রশ্নের উত্তরটি আপনি যদি একটু দিতেন। একটি করে হিন্দু পরিবারের উত্তর হবে, যদি মুসলমান দেশ হয়ে থাকে আমরা, আমাদের বাংলাদেশের সিংহভাগ মানুষ মুসলমান, এবং মুসলমান ধর্মের যারা আমরা যারা ইসলামে তো এই বিষয়গুলো সম্পূর্ণ নিষেধ, তাহলে কেন একটি ঘরও সেখানে নির্যাতিত হবে? আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত যে বাংলাদেশ এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য দৃষ্টান্তমূলক সুন্দর দেশ। এইখানে হিন্দু মুসলিম ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, ইরেসপেক্টিভ অফ কাস্ট কালার, সবাই আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করব। দেখেন, এই যে সরকারের পক্ষ থেকে প্রতিবারই বলা হয়েছে যে যারা আন্দোলনকারী তারা হচ্ছে সহিংসতাকারী, অথচ 16 তারিখ থেকে যে আন্দোলন হলো, এখনো পর্যন্ত কোনো একটা সহিংসতার ঘটনা আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু হয়নি। এর মানে হচ্ছে যে এখানে ছোটখাটো যদি কোনো ঘটনা ঘটেও থাকে, সেটা বিশাল আকারে ফলাও করে প্রকাশ করা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিও, যেটা অনেক সময় দেখা যায় যে ফ্যাব্রিকেট ইনফরমেশন দেওয়া হয়, অনেক আগের ঘটনা, 2 বছর 3 বছর আগের ঘটনা বা কোনো একটা ছবি, সেইটাকে এডিট করে শুধুমাত্র মানুষের ভিতরে আতঙ্ক ছড়ানোর জন্য, যে মাইনরিটি ইজ আন্ডার অ্যাটাক, এরকম একটা ফ্লেভার দেওয়ার জন্য বিভিন্ন ফেসবুক মানে বিভিন্ন প্রপাগান্ডাগুলো তারা চালায়। এবং এবং তবে আমি খুব
সতর্কতার সাথে এবং খুব সুন্দরভাবে বলতে চাই যে গত রাত্রেও আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মুসলিম জনসংখ্যা তারা নিজেদের উদ্যোগে বিভিন্ন এলাকায় তারা মন্দিরগুলো পাহারা দিয়েছেন এবং মন্দিরের যে পুরোহিত আছে তাদের সাথে আলোচনা করেছেন, তারা নাম্বার শেয়ার করেছেন এবং বলেছেন যে কোনো ধরনের অবস্থাতে আপনারা আমাদেরকে ফোন করবেন, আমরা সর্বোচ্চভাবে আপনাদের নিরাপত্তার জন্য আমরা ব্যস্ত থাকবো। আরেকটা বিষয় যেটা আপনি উল্লেখ করলেন যে ভারতে বর্তমান শেখ হাসিনা থাকা, এটা কি আমি এই প্রসঙ্গে আসবো আপনার কাছে। আমার সাথে রয়েছেন একজন কলার, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছিলেন? একটু যদি আপনার নামটি। সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহ সুলতানা। জি, আমি তো বয়স্ক মানুষ, আমার বয়স 63 উপরে। যাই হোক, আজকে যেটা শুরু হয়েছে বাংলাদেশে, উনি কে বলতেছেন? আমি এখন মাত্র আপনাদের প্রোগ্রামটা দেখতেছিলাম। জি, আমি টিভি দেখি নাই, বাইরে ছিলাম। জি, এই যে এয়ারপোর্ট বন্ধ, এয়ারপোর্টে মানুষ দাঁড়িয়ে আছে এতগুলা মানুষ, ওগুলা কেন? এই যে খিজানি শেখ হাসিনা সরকারের যে মানুষগুলো আছে, প্রধান বিচারপতি, আমি আপনাদেরকে আমার একটু সময় দেন। জি, জি, জি। না, আমরা একটি কথা বলতে পারি। আমরা খুবই সাপাড়ার। আমরা যদি লোনে থাকি, আমাদের অনেক সাপাড়তে, ওইগুলো এয়ারপোর্ট কেন বন্ধ? প্রধান বিচারপতি কি করছে, তারপরে কি সেনা প্রধান, তারপরে ওই এতগুলা মানুষ দাঁড়াই আছে দেখলাম। এই যে যারা চাইতে পারতেছে না মিডিল ইস্টে কোন দেশে, এদের এত কষ্ট আগে হয়েছে, এখনো কেন? ওগুলা উনারা কি করছে, কেন এয়ারপোর্ট বন্ধ? ওগুলা আপনি একটু কথা বলেন। আমরা অবশ্যই আপনার মেসেজ আমরা ক্লিয়ার, যেটি হচ্ছে যে সাধারণ মানুষ কষ্ট করছে, অবশ্যই সেটি কাম্য নয়। এবং বর্তমানে আপনি জানেন যে বর্তমানে এই মুহূর্তে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু সেভাবে কোনো সরকার নেই, এবং যেটি সরকার একটি জাতীয় বা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করার ব্যাপারে, রূপরেখার ব্যাপারে এই মুহূর্তে বঙ্গভবনে কিন্তু মিটিং চলছে। সুতরাং আমরা আশা করছি আজ রাতের কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা হয়তো একটি সরকার পেয়ে যাব এবং এই সমস্যাগুলোর সমাধান হবে। কারণ এত বড় একটি আন্দোলন, এত বড় একটি সংগ্রামের পরে কিন্তু কিছু অরাজকতা হয়ে থাকে, কিছু মিসম্যানেজমেন্ট হয়ে থাকে, যেটি বাংলাদেশে বর্তমানে বহাল রয়েছে। আমি চলে যাচ্ছি অতিথি আপনার কাছে, যে যেমনটি বলছিলেন আমাদের এই কলার, সেইটার সূত্র ধরে আমি বলি যে বাংলাদেশে এই যে অরাজকতা, এই যে মিসম্যানেজমেন্ট, এবং এখানে কিন্তু দেখুন একটি উনি পদত্যাগ করেছেন, পালিয়ে গেলেন, এবং উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন হচ্ছে প্রেসিডেন্টের হাতে, আবার পাশাপাশি উনি কিন্তু সেনাপ্রধানকে দায়িত্ব দিয়ে গেছেন। তাহলে সেনাবাহিনীর যে কাজটি ছিল, তারা কেন গত দুদিন ধরে কোনো কাজ করতে পারছে না? আপনার কি মনে হয়? জি, আপনি ঠিকই বলেছেন যে প্রধানমন্ত্রী আন্ডার দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, প্রধানমন্ত্রী উনি যদি পদত্যাগ করেন, সেটা রাষ্ট্রপতির কাছে উনি পদত্যাগপত্র জমা দিবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু যে সংসদ, সে রাষ্ট্রপতির দায়িত্ব হচ্ছে যে কোনো কাজ করা আন্ডার দ্য সুপারভিশন অর আন্ডার দ্য সাজেশন অফ প্রাইম মিনিস্টার আন্ডার দ্য কনস্টিটিউশন। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কাজ করার বা ফাংশন করার কোনো সুযোগই দেননি। তিনি এই যে আনুষঙ্গিক যে ফর্মালিটিস, সেই ফর্মালিটিস গুলো না করেই উনি যা শুধুমাত্র একটা রেজিগনেশন লেটার সাইন করেই উনি দেশ ত্যাগ করেছেন অথবা পলায়ন করেছেন। এর মানে হচ্ছে যে পরবর্তীতে যারা দেশটা পরিচালনা করবে, বর্তমান যে সময় এই যে একটা কেওয়াস, তাদের জন্য একটা কেওয়াস যেন সৃষ্টি হয়, একটা কেওয়াসের মতো পরিবেশ তৈরি করে গিয়েছেন। এইটা যদি উনি ইচ্ছা করতেন, একটা দিন আগেও যদি উনি ইচ্ছা করতেন, তাহলে কিন্তু এই সামগ্রিক ফর্মালিটিস উনি সুন্দর মতো করে, উনি গোপনেই এই কাজগুলো করে উনি কিন্তু দেশ ত্যাগ করতে পারতেন। না, উনি যখন আমি একটু বলি, উনি যখন যেদিন পদত্যাগপত্র জমা দিয়েছেন, এই পদত্যাগপত্রের আগ মুহূর্তে কিন্তু উনি প্রথমে রাষ্ট্রপতির কাছে সংসদ ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করতে পারতেন। একই চিঠিতে আপনার একটু টাইমটা, অর্থাৎ আপনি যদি, আমি একটু ধরে নিচ্ছি উনি রাত 12টায় দিয়েছেন, তো 12টা বাজার 1 মিনিট আগে যদি উনি রাষ্ট্রপতির কাছে সংসদ ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করতেন এবং 12টার সময় যদি উনি পদত্যাগটা করতেন, তাহলে তো কিন্তু রাষ্ট্রপতি দুটো ঘটনা কিন্তু একসাথে ঘটাতে পারত, এবং একটি মানে চেইন অফ কমান্ড যেটিকে আমরা বলি, এই চেইন অফ কমান্ডটাকে উনি কিন্তু রক্ষা করতে পারতেন। জি, এই কারণে আমাদের কলার যিনি প্রশ্নটা করলেন যে বর্তমান আসলেই বলতে গেলে দেশের তেমন কার্যকরভাবে কোনো সরকার নেই। আমরা আশা করছি, যেটা আপনি উল্লেখ করলেন, যে হয়তো আজকে কিছুক্ষণের ভিতরে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা পেয়ে যাব, যাদের মূল কাজ হবে সামরিক ব্যবস্থাকে একটি সিস্টেমের ভিতরে নিয়ে আসা এবং একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাই মূলত দেশকে পরিচালনা করবে। এই কারণে বর্তমান এই যে কিছুটা সাময়িক সময় যে একটু অসুবিধা হচ্ছে,
এই জন্য আমরা এখানেও আমরা যারা আছে আমরা এটা দুঃখ বোধ করি, আমরা আপনার কাছেও দুঃখ প্রকাশ করছি। তবে আশা করছি যে যখন ইন্টারিম গভর্নমেন্টটা ফর্ম হয়ে যাবে তারপরে দ্রুত গতিতেই সবকিছু আন্ডার সিস্টেমে চলে আসবে, যেটা আমরাও আশা করি আপনার মতো। আরেকটি বিষয় যেটা আমরা মিস করেছি, যে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়াতে থাকা বা না থাকা এই বিষয়টা, আমরা এখানে দুইটা বা তিনটা ইনফরমেশন পেয়েছি। একটা ইনফরমেশন বা অ্যানালাইসিস হচ্ছে ভারতও চাচ্ছে না এখন তাকে তাদের দেশে রাখা, কারণ এটা তার জন্য একটা নিরাপদ এবং তাদের নিরাপত্তার জন্য একটা হুমকি। দ্বিতীয় হচ্ছে যে এই এখন কিন্তু যখন কোনো স্বৈর শাসক পদত্যাগ করে বা পলায়ন করে, এরপরে কিন্তু তার ওই জায়গায় ফিরে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না বা কোনো সম্ভাবনা থাকে না। তো ভারত যদি এখনো মনে করে যে আমরা তাকে পেট্রোনাইজ করব এবং পেট্রোনাইজ করে তাকে আবার আশা করা যায় যে আবার 2 বছর বা 3 বছর পরে আবার বাংলাদেশের শাসন ক্ষমতা তাকে ফেরত আনবে, এরকম কোনো সম্ভাবনা নেই। এই কারণে ভারত আর তাকে তেমন পেট্রোনাইজ করতে চাচ্ছে না। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে এটা ভারতের জন্য নিরাপত্তার জন্য হুমকি, কারণ পার্শ্ববর্তী চায়না আছে, পাকিস্তানের বিষয়টা আছে, এই জন্য নিরাপত্তার দিক থেকেও ভারত এটা চাচ্ছে না। চতুর্থ বিষয় হচ্ছে যেটা আপনি দেখলেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশ রিজেক্ট করছে যে তাকে আমাদের দেশে আমরা শরণার্থী হিসেবে অথবা রাজনৈতিক শরণার্থী হিসেবে তাকে আমরা দিব না। আপনার কি মনে হয় কেন রিজেক্ট করছে? একজন গণহত্যাকারী হিসাবে, না কেন কেন রিজেক্ট করছে কেন? এখানে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে আমরা জানি যে ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি, তারা কিন্তু সরাসরি কোনো কথা বলে না, বরঞ্চ তাদের যে স্টেটমেন্ট থাকে সেইখানে তারা নেগেটিভ অথবা স্যাটিসফ্যাক্টরি না এরকম ওয়ার্ড তারা ব্যবহার করে। যদি কেউ বলে যে উই আর কনসার্ন, এটাই মানে হচ্ছে যে পরবর্তীতে যে সেন্টেন্স বা যে বিষয় সেটাকে তারা মারাত্মকভাবে দেখে। আমরা জানি যে বিগত 16 বছর যাবত যে প্রোপাগান্ডা মানে সরকারি মিডিয়ার মাধ্যমে অথবা তিনি বিদেশে ভ্রমণ করে যেভাবে প্রচার করেছেন, যারা ইন্টারন্যাশনাল মিডিয়া অথবা ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি, তাদের কাছে কিন্তু তাদের নিজস্ব রিপোর্ট থাকে, তারা কিন্তু নিজস্ব রিপোর্টের আলোকেই সবকিছু অ্যানালাইসিস করে। এই কারণে তাদের কাছে রিপোর্ট আছে যে যে নির্বাচনগুলো হয়েছে বিগত 3টা নির্বাচন, সেখানে পাবলিক পার্টিসিপেশন ছিল না, ডেমোক্রেটিক প্র্যাকটিস বাংলাদেশে নেই, এবং এই যে ক্ষমতা ছিল এই ক্ষমতা এই যে রেজিম, তারা জনগণের জনসমর্থন ছাড়াই জোর করে একরকম ভাবে ক্ষমতায় ছিল। এখন তারা দেখছে যে আমরা যদি এই এই ব্যক্তিকে যদি আমরা এখানে স্থান দেই, তাহলে পরবর্তী যে গভর্নমেন্ট বাংলাদেশে আসবে তাদের সাথে আমাদের বাইলেটারাল কাজ করতে অসুবিধা হবে। এই কারণে আমার রিয়ালাইজেশন হচ্ছে প্রত্যেকটা দেশ, বিলেত সহ ইউএসএ তাদের ভিসা থাকা সত্ত্বেও সেই ভিসা কার্টেল করেছে। ইউরোপের আরো কয়েকটি দেশ তারাও রিজেক্ট করেছে। এর মানে হচ্ছে যে স্বৈর শাসক যারা, তারা যখন একবার পতন হয়, পতন হওয়ার পরে সেই ব্যক্তিকে আর কোনো দেশ নিতে চায় না সহজে। জি, আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকে আমাদের সাথে অনেক সময় ধরে আমার সাথে থাকার জন্য। অবশ্যই পরবর্তী কোনো আয়োজনে আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ।